আমাদের ভালোবাসাটা ইতিহাসই রয়ে যাবে, তাকে আর কখনো পাওয়া হবে না। চলুন গল্পটা শুনে আসি। মেয়েটির সঙ্গে আমার প্রথম দেখা হয় একটা অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠান বাড়িটা ছিল আমার খালার বাড়ি। আর হ্যাঁ, আমার খালার বাড়ি ছিল বাংলাদেশ শেরপুর, আর আমার বাড়ি ইন্ডিয়ান কলকাতা। আর অনুষ্ঠানটা ছিল আমার খালাতো বোনের বিয়ে। আমার খালাতো বোনের নাম ছিল তুহিনা। সেই দিন আমার ফোনে এমবি শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম তুহিনার ফোন থেকে হটস্পটটা ছাড়বো। আমি তুহিনার রুমে ঢুকতেই দেখি একটি মায়াবী কন্যা। কি বলবো আর তার কথা, ডানা কাটা পরি বললেই চলে। আমার বোনকে তুহিনা বলে ডাকতেই মেয়েটির মায়াবী চোখ দুটো দিয়ে আমাকে দেখে। তুহিনা বলল, কিরে কিছু বলবি? মেয়েটি আমার খালাতো বোনের হাতে মানে তুহিনার হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল। আমি মেয়েটির দিকে একভাবে তাকিয়ে আছি। এইদিকে যে আমাকে তুহিনা ডাকছিল এটা আমি বুঝতেই পারিনি। তুহিনা এবার একটা জোরে ডাক দিয়ে বলল, কিরে তুই শুনতে পাচ্ছিস না? তুই কি কিছু বলবি? তারপর আমি শুনতে পেয়ে বললাম, না না কিছু না, এমনি দেখতে আসলাম আর কি। এরপরে আমি কিছু না বলে রুম থেকে বেরিয়ে চলে আসলাম, কিন্তু মনটা তো ওখানেই ছুঁয়ে আসলাম। তার চোখের ভাষা আর রূপের ঝলকে মনে হচ্ছে আমি দুর্বল হয়ে পড়লাম। বারবার রুমের দিকেই মনটা টানছে, কি করি। তারপরে মাথায় একটা বুদ্ধি আসলো, আবার রুমে আমি চলে গেলাম। রুমে এসে তুহিনাকে আমি বললাম, বোন আমার হাতে মেহেন্দি লাগিয়ে দে না। তুহিনা এবার একটু রেগে গিয়ে বলল, দেখতে পাচ্ছিস না আমার 2 হাতই পুরো মেহেন্দিতে ভরা। তারপর আমার বোনকে একটু ইমোশনাল করে বললাম, বোন রে, কালকে চলে যাবি শ্বশুর বাড়ি, আর আমিও চলে যাব বাড়ি। আবার কবে দেখা হবে তোর সঙ্গে আমার তার কোনো ঠিক নাই। আর তোর কাছে আমি ছোট্ট একটা মেহেন্দি দেওয়ার দাবি করলাম, তুই না করে দিচ্ছিস। বোনের হাতে কিন্তু মেহেন্দি লাগানো শেষের কাছাকাছি। আমি কিন্তু রেগে গিয়ে নাটক করে বললাম, ঠিক আছে দিয়ে দিতে হবে না, থাক। এরপরে বোন আমার বলল, কোথায় যাচ্ছিস, থাম। আর মেয়েটিকে বলল, নেসি আমার ভাইয়ের হাতে একটু মেহেন্দি লাগিয়ে দে না। তখন আমি বুঝতে পারলাম মেয়েটির নাম নেসি। নেসি মাথা নড়িয়ে বলল, ঠিক আছে। এরপরে আমার বোনকে আমার মা খেতে ডাকছে। বোন আমার কিছু না বলে চলে গেল। তারপরে নিশির সামনে গিয়ে আমি বসলাম, বুকটা আমার ধুক করছে। নিশির সামনে আমার হাতটা রাখলাম। নিশির হাতটা আমার হাতে স্পর্শ করলো। স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার শরীরটা শিউরে উঠলো, মানে যাকে বলে পুরো শরীরটা কাটা কাটা হয়ে গেল। এরপরে নিশি আমাকে বলে উঠলো, আচ্ছা মেহেন্দি কিভাবে দিয়ে দিব? মাশাআল্লাহ, তার কণ্ঠ শুনে আমি আরো দুর্বল হয়ে পড়লাম। আমি বললাম, আপনার ইচ্ছে। এরপর নিশির মতো নিশি মেহেন্দি দিতে শুরু করলো। নিশি যখন আমার হাতটা ধরে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল, তখন আমি একটা কথা ভাবছিলাম, এইভাবে যদি আমার হাতটা সারা জীবন ধরে থাকতো। তারপরেই নিশি আমাকে বলে উঠলো, আচ্ছা আপনার নাম কি? তারপর আমি বললাম, আমার নাম রাজ। নিশি আর কিছুই বললো না। কিছুক্ষণ পর আমি বললাম, আচ্ছা আপনার নাম কি? তারপর নিশি বলল, ওই যে কিছুক্ষণ আগে আপনার বোন যে নামে ডাকলো ওইটাই আমার নাম। আমি বললাম, ও আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আমি তো আর নিশিকে বলে বোঝাতে পারছি না, তার নাম তো দূরে থাক, তার শরীরের গন্ধটাও আমার হৃদয়ে গেঁথে গেছে। এরপরে আমি আবারও বলে উঠলাম, আচ্ছা আপনাকে কি আমি তুমি করে বলতে পারি? নিশি কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ অবশ্যই, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। এরপর আমি বললাম, আমি আপনাকে তুমি করে বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। নিশি বলল, শর্ত? কি শর্ত? আমি বললাম, আপনাকেও আমাকে তুমি করে বলতে হবে। এইভাবে গল্প করতে করতে কখন যেন আমার হাতে মেহেন্দি লাগানো শেষ হয়ে গেছে। তারপরে নিশির মা নিশিকে ডাকছে বাড়ি যাওয়ার জন্য। নিশি বলল, ঠিক আছে আজকে আসি, সকালে আবার দেখা হবে। এই বলে চলে যায় নিশি। আমিও ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, বেলা 10টা বেজে গেছে। আমি ফ্রেশ হয়ে বাইরের দিকে গেলাম। বাইরে দেখি নিশি দাঁড়িয়ে আছে আর কি যেন একটা করছে। নিশির চোখে আমার চোখ পড়লো। তারপর নিশি আমাকে ইশারাতে ডাকলো। আমি নিশির কাছে গেলাম। তারপর বউ জামাইয়ের জন্য গলার মালা, কাঁচি, লাল ফিতে এইসব আমাকে দোকান থেকে সব কিনে নিয়ে আসতে বললো। তারপরে সব জিনিসগুলো কিনে নিয়ে এসে আমি নিশিকে দিয়ে দিলাম। আর তখনই আমাকে নিশি বলল, তুমি কি একটা কাজ করতে পারবে? কি কাজ আমি না শুনেই হ্যাঁ বলে দিলাম। তারপর নিশি আমাকে বলল, জামাই যখন আসবে তখন জামাইয়ের জুতাগুলোকে লুকাতে হবে। তারপর আর কি, মেনে নিতে হলো, যেহেতু আগে আমি হ্যাঁ বলে দিয়েছি। তারপরে আমার সময় চলে এসেছে। জামাই যখন জুতো খুলে বিয়ে করতে উঠবে, ঠিক ওই সময় আমি জামাই পারছি। জুতাটাকে নিয়ে আমি দৌড় মারবো, আর ঠিক আমার সামনে নিশি চলে আসে। নিশির সঙ্গে ধাক্কা খেয়ে আমরা দুজনই মাটিতে লুটিয়ে যাই। নিশির ওপরে আমি। নিশি একেবারে রেগে বম। নিশি নিচে থেকে রেগে উঠে বলল, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। তারপর ভয়ে ভয়ে বললাম আমি, সরি, ইচ্ছে করে করিনি আমি, বিশ্বাস করো তুমি। এরপর নিশি বলল, রাখো তোমার সরি, তোমার সঙ্গে আমার হয়ে গেছে আরই। তারপরে নিশি এখান থেকে রাগ করে চলে গেল বাড়ি। এরপর নিশি আর আমার সামনে আসেনি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, তবুও তাকে দেখতে পাইনি। মনটা আমার কেমন জানি করছে, তাকে শুধু এক নজর দেখার জন্য। নিশিকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। পেয়েছি এবার। ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে পাগলিটা। আমি নিশির সামনে গেলাম।
নিশিকে বললাম, তুমি কি আমার উপর রাগ করে আছো? নিশি আমার কান্না করতে করতে বলল, রাগ করবো না? কতগুলো মানুষের ভিড়ে তুমি আমাকে ফেলে দিলে নিচে, তারপরে তুমি আমার ওপরে। এরপর নিশিকে আমি বললাম, তুমি বিশ্বাস করো এটা ইচ্ছে করে করিনি আমি। তারপর হঠাৎ আমাকে নিশি বলে উঠলো, আচ্ছা তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি আমার কাছ থেকে কি চাও? আমি একটু অবাক হয়ে বললাম, মানে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর নিশি আমাকে বলে উঠলো, তোমাকে কিছু বুঝতে হবে না, ভিতর ডিম। তারপর নিশি ছাদে থেকে চলে যাচ্ছিল, আর ঠিক ওই সময়তেই নিশির পিছন থেকে আমি নিশির হাতটা ধরে আমার বুকের মাঝে টেনে নিই। বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি এভাবেই তোমার কাছে সারা জীবন থাকতে চাই, তুমি কি আমাকে রাখতে চাও? তারপর নিশিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোমাকে আমি সেই অনেক আগে থেকে ভালোবাসি রাজ। হয়তো তুমি আমাকে 2 দিন থেকে দেখছো, কিন্তু আমি অনেক আগে থেকেই তুহিনের ফোন থেকে তোমাকে আমি প্রতিনিয়ত দেখতাম আর ভাবতাম কবে তোমার সামনে দাঁড়িয়ে এই 2 চোখ ভরে শুধু তোমাকে দেখবো। আর আজকে আমি একা না, তুমিও ভালোবাসো আমাকে। একবার কি ভেবে দেখেছো তুমি আমার কোন জায়গায় আছো? তারপরে আমি বুঝতে পারলাম নিশি আমার থেকে অনেক বেশি ভালোবাসে আমাকে। এইভাবেই সুন্দর চলতে থাকে আমাদের দুজনের সম্পর্ক। প্রায় 2 বছর যাওয়ার পর আমাদের দুজনের সম্পর্কটা 2 ফ্যামিলিতে জানাজানি হয়ে যায়। আমাদের এই সম্পর্কটা আমার ফ্যামিলি থেকে মেনে নিলেও নিশিদের ফ্যামিলি থেকে মানতে পারছিল না, কারণ নিশিদের ফ্যামিলিতে নিশি একমাত্র কন্যা, আর কোনো বাবা মা চাইবে না তার একমাত্র সন্তানকে এত দূরে বিয়ে দিতে। তাই আমার ফ্যামিলিকে আমি ম্যানেজ করে আমরা বাংলাদেশ চলে আসি, একটাই কারণ, শুধুমাত্র নিশিকে পাওয়ার জন্য। আমরা বাংলাদেশ যেহেতু চলে আসলাম, তাই আর আমার আব্বু দেরি না করে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করে নেয়। বিয়ের আগের দিন নিশিকে আমি ফোন দিয়ে বললাম, নিশি আমার না কিছু ভালো লাগছে না। তারপর নিশি একটু রেগে গিয়ে বলল, কেন? কালকে আমাদের বিয়ে, তারপরেও তোমাকে কিছু ভালো লাগছে না? তাহলে বিয়ের কিছুদিন পর তো তোমার আমাকেও ভালো লাগবে না। তারপরে আমি বললাম, আরে পাগলি, এমন কিছুই না, বলছি চলো না একটু ঘুরে আসি কোথাও থেকে। এরপর নিশি বলল, যাওয়া যায়, ঠিক তোমার মতনই আমার মনটা করছে। এরপরে কাউকে কিছু না বলেই গাড়ি বের করে আমি আর নিশি ঘুরতে বেরিয়ে যাই। অনেক জায়গায় ঘোরাঘুরি পর নিশিকে আমি বললাম, নিশি অনেক রাত হয়ে গেছে, চলো বাড়ি ফিরে যাই। নিশি বলল, ঠিক আছে চলো। এরপরে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর নিশিকে বলছি, দেখো কালকে আমাদের বিয়ে আর আজকে আমরা এইভাবে ঘুরে বেড়াচ্ছি। নিশিও বলল, ব্যাপারটা কিন্তু অনেক মজার। এইসব গল্প করতে করতেই সামনে থেকে একটা ট্রাক এসে আমাদের গাড়িতে এসে ঠুকে দেয়। আমরা সঙ্গে সঙ্গে দুজনই মারা যাই। দুজনের ভালোবাসা সত্যি হলেই আর ফ্যামিলি মেনে নিলেই যে তাকে পাওয়া যায়, এটা একদম ভুল ধারণা। ওই উপরওয়ালা যদি নসিবে না রাখে তাহলে কি আর কখনো সম্ভব হয়? কখনোই না। তো পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।